পাঠ করছি রিমা বিশ্বাসের লেখা গল্প রোমান্টিক ওয়াইফ। রাত প্রায় 1টা বাজতে চলল। বাড়ির সবাই নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, অথচ তার দেখা নেই। দময়ন্তী এখন কি করে? এদের মতন তো আর নিজের চিন্তাভাবনা পরের সম্পত্তির মতন বেচে দিয়ে নিশ্চিন্তের ঘুমের সুখে ডুবতে পারে না। একবার মনে হচ্ছে বিনোদ বিহারী মুখার্জির আর সবিতা মুখার্জির বেডরুমের দরজার কাছে গিয়ে জোরে কড়াটা নাড়ায়। খটাখট খটাখট শব্দে যখন বুড়ো বুড়ি ধর্মড়িয়ে উঠবে, তখন দময়ন্তী বলবে, আপনারা কি মানুষ? আপনাদের ছেলে এখনো বাড়ি ফিরল না, অথচ আপনারা নিশ্চিন্ত মনে রাতের খাওয়া দাওয়া সেরে এখন নাক ডেকে ঘুমাচ্ছেন। পা ছটফট করছিল দময়ন্তীর। বেডরুম থেকে বেরিয়ে শ্বশুর শাশুড়ির ঘরের সামনে এসে হাতটা নিষ্পিস করছিল কড়াটাকে ধরে নাড়ায়। যেমন ছোটবেলায় অঙ্কে ভুল করলে মাস্টারমশাই ঝুঁটি ঝাঁকাতো, ঠিক সেই রকম করে নাড়ায়, কিন্তু পারল না। হাতটা নেমে গেল। ভিতর ভিতর গুমগুমে মেঘ ডাকার মতন একটা নৈরাশ্য আর হতাশা কালো হয়ে ছড়িয়ে পড়ছিল। আস্তে আস্তে আবার নিজের শোবার ঘরে ফিরে এলো দময়ন্তী। খাটে এসে ধপ করে বসে পড়েছে। বুকের ভিতরটা কুনকুন করছে, ঠিক বাঁ দিকটা। এই ছেলেটার জন্য নির্ঘাত হার্টের রোগ হবে একদিন। মোবাইলটা হাতরে আবার কল লাগালো। বিশ্বের সবচাইতে নিরাশাজনক উত্তর এই মুহূর্তে দময়ন্তীর কাছে। আপনি যার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তিনি এই মুহূর্তে উত্তর দিতে পারছেন না। এটা কখন থেকে বলছে কে জানে। লাস্ট শুভ্রজিতের সঙ্গে কথা হয়েছিল সন্ধ্যে 6টায়। তখন তো সব নর্মাল কথা হলো। কখন ফিরছ, অফিসে কি হলো, সব ঠিক ছিল তো। এই সব গোছের। প্রতিদিন শুভ্রজিৎ ঘরে ঢোকে রাত 8টার মধ্যে। আজ মার সঙ্গে ফোনে কথা বলতে বলতে 8:45 বেজে গিয়েছিল। তখন খেয়াল হলো শুভ্রজিৎ লেট করছে। তখনই ফোন করা উচিত ছিল দময়ন্তীর, কিন্তু করল না। ভাবল রাস্তাঘাটে দেরি হতেই পারে। কি দরকার ফোন করার? এখন কোন পরিস্থিতিতে আছে কে জানে। হয়তো খুব ভিড় বাসে ঝুলছে সিঁড়ির পাদানিতে, বা অটোর সামনের সিটে কোনো রকমে নিজেকে ব্যালেন্স করে রেখেছে। কৌটোর মধ্যে ঠেলে ঠুলে জিনিস ভরার মতন তো লোক নেয় অটোওয়ালাগুলো। বা হয়তো নামছে মেট্রো থেকে। আর সেই সময় যদি দময়ন্তীর ফোনটা ঢোকে, আর সেটা ধরতে গিয়ে ভাবলে গা শিউরে ওঠে দময়ন্তীর। এমনিতেই তো ভ্যাবলাকান্ত টাইপ। বিয়ের সময় যখন কথা চলছিল দুই ফ্যামিলিতে, তখন মোটেই এক্সাইটেড ছিল না দময়ন্তী। তখন মনে হচ্ছিল জীবনের সবচাইতে কাঙ্ক্ষিত জিনিসটাই তো পেল না মেয়েটা। লাভ ম্যারেজ করার স্বপ্ন দেখেছিল পিউবার্টির পর থেকে। যখন হিরোইন হলুদ সর্ষে খেতে দুহাত ছড়িয়ে ছুটতে ছুটতে হিরোর বুকের উপর ঝাঁপিয়ে পড়ত, তখন থেকে কতবার যে কল্পনা করেছে এরকম একটা দৃশ্য অপেক্ষা করছে ওর জন্য, তার অন্ত নেই। সে এসে দময়ন্তীর হাত আলতো করে তুলে নেবে নিজের মুঠিতে। তারপর বলবে, হাই, আই এম রাজ, নাম তো শোনা হি হোগা। দময়ন্তী হাসবে অ্যাটিচিউডে। কখনো ভেবেছে ড্রিম বয়টি তার মাচো লুকস নিয়ে হাঁটু গেড়ে বসবে দময়ন্তীর সামনে। তারপর লম্বা নাটির একটা লাল টুকটুকে গোলাপ এগিয়ে দিয়ে বলবে, কহো না পেয়ার হ্যায়। মানে ঋত্বিক শাহরুখ কম্বো হবে দময়ন্তীর লাইফ পার্টনার। আর সে আসবে লাভ মারফত। অ্যাটিচিউড হবে লাভ ম্যারেজের থ্রুতে। কিন্তু তা হয়নি। যারা এসেছিল কলেজ বা ইউনিভার্সিটিতে, তাদের জুতিয়ে চড়িয়ে লাল করতেই মন চেয়েছে। হাত ধরে সর্ষে খেতে ছোটার বাসনা মাঝ রাস্তাতেই দম ফুরিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শুভ্রজিৎ যখন দেখতে এসেছিল দময়ন্তীর মনে শুকনো বাগানের প্রেম প্রেম গাছগুলো আবার মাথা চারা দিয়ে উঠেছিল, কারণ ওর লুকস। শুভ্রজিৎ দেখতে হট, লম্বায় 5-10, মেদহীন পেটানো শরীর, মুখের গড়নটা লম্বাটে, নাকে খাড়া চোখ বুদ্ধিদীপ্ত, রং ফর্সা কালোর মাঝামাঝি। সব থেকে যেটা বাঁচোয়া তা হলো ওর গলার স্বর, পুরুষালী, ফ্যাসফেসে বা মিনমিনে নয়। কিন্তু বিয়ের পর দময়ন্তী বুঝল শুভ্রজিতের লুকস আর ওর মেন্টালিটির তফাৎটা জমিন আর আসমানের মতনই। মোস্ট বোরিং আনরোম্যান্টিক মানুষ বলতে যা বোঝায় শুভ্রজিৎ হলো তাই। কোনো ব্যাপারে উৎসাহ নেই। একসঙ্গে রেস্তোরাঁ যাবে? তার উত্তর, কেন, বাড়িতে কি অসুবিধে? চলো দুজনে কোথাও ঘুরে আসি। না, সবাই কি ভাববেন? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, কে কি ভাববে? সে তখন নিশ্চুপ। এদিকে সুস্মিতা, কোয়েল, চন্দ্রিকা, এদের সবার ফটো ফেসবুকে দেখেছে দময়ন্তী। ওরা সবাই লাভ ম্যারেজ করেছে আর প্রচণ্ড রকমভাবে হ্যাপি। দেখলেই বোঝা যায়। রোজ রোজ তো ফটো পোস্ট করে, কখনো গালে গাল ঠেকিয়ে, কখনো পাউট করে,
কখনো আরও কত রকম। সেসব দেখে একরকম হতাশই হতো দময়ন্তী। মনে হতো দূর, যা ভেবেছিল নিজের ভাগ্যে তা এখন দর্শক হয়ে দেখা অন্যের সঙ্গে হতে। তার মাঝে ঘন ঘন ফোন সুস্মিতার। কী রে দম, বিয়ের পর একেবারে অফ হয়ে গেলি নাকি? তুই তো আমাদের ব্যাচের সব থেকে রোমান্টিক মেয়ে ছিলি। আমরা ভাবতাম দমটা কিছু একটা করে দেখাবে। তা কোথায় চললি এই উইকেন্ডে? কি বলবে তখন দময়ন্তী? আরে উইকেন্ডে কি ভাই, সে তো হানিমুনেই যায়নি। শুভ্রজিতের কাছে বিয়ের আগের আর পরের লাইফ একই। সবার মুখে তালা আঁটার জন্য একদিন জোর করেই কতগুলো ছবি তুলল শুভ্রজিৎকে নিয়ে, যেমন ওরা তোলে, গালে গাল ঠেকিয়ে, গলা জড়িয়ে। লাইক আর কমেন্টও এলো ভুরি ভুরি। যদিও সুস্মিতার আর কোনো ট্রেস পায়নি দময়ন্তী। বুঝেছে মাল জ্বলছে। সে যাকগে যাক, ওসব নিয়ে কি ভাববে দময়ন্তী? দময়ন্তীর পাড়া চড়ল কখন? যখন সাগ্রহে শুভ্রজিৎকে দেখালো ফেসবুক পোস্ট। উনি ল্যাপটপ থেকে শুধু একবার মুখ তুললেন, যেমন গরু মোষ জাবর কাটতে কাটতে মালিকের ডাকে মুখ তোলে তেমন করে। তারপর মাথা নাড়িয়ে আবার মন দিল ল্যাপটপে। রাগে কান্না পেয়ে গিয়েছিল দময়ন্তীর। ও কি শুভ্রজিতের কচি মেয়ে না বউ? সে কথা বলেছিল রাতে, তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল দময়ন্তী। দয়া হয়েছিল ভাগ্যেতে না, তাই পিঠে আলতো হাত রেখে জিজ্ঞেস করা হলো, কি হলো, কাঁদছো কেন? দাঁতে ব্যথা করছে? এমন প্রশ্ন মাঝরাতে কোনো হাজব্যান্ড করে তার ওয়াইফকে? আচ্ছা, কান্নার কারণটা ওর কি করে মনে হলো দাঁতে ব্যথা? আরও জোরে কেঁদে উঠেছিল দময়ন্তী। ও মা! সে তখন লাইট জেলে ওয়ার্ড্রোবের ড্রয়ার হাতড়াচ্ছে। দময়ন্তী আশ্চর্য হয়ে তাকিয়ে দেখল কিছুক্ষণ, তারপর জড়ানো গলায় বলল, কি হলো, কি খুঁজছো? একটা ভালো মলম ছিল দাঁতের ব্যথার, এখানেই রেখেছিলাম, কোথায় যে গেল? বালিশের উপর আশ্রে পড়েছিল দময়ন্তী। আহা, ব্যস্ত হয়েও না, দাঁড়াও মাকে ডাকি। সে তখন শাশুড়িকে ডাকতে যাচ্ছে। রাগে তখন শুভ্র স্যান্ডো গেঞ্জির হাতাটা ধরে এত জোরে নামিয়ে দিয়েছিল যে ফ্যার ফ্যার করে ছিঁড়ে গেল গেঞ্জিটা। বোকার মতন মুখ করে ভ্যাবলাকান্ত বলে কিনা, এ কি, এত ব্যথা করছে? তুমি এমন বাজে লোক কেন? কাঁদতে কাঁদতে বলেছিল দময়ন্তী। আস্তে করে বসে পড়েছে তখন সে, কাঁপা গলায় বলল, কেন, কত বয়স তোমার? তোতলে শুভ্রজিৎ বলল, সার্টিফিকেট অনুযায়ী 29, বাট অরিজিনালি 31। আমি বারবার বাবাকে বলেছিলাম তোমাদের আমার ঠিক বয়সটা বলতে, উনি কি বলেননি? দময়ন্তী তখন কপাল চাপড়াচ্ছে, না বলেননি। আর এখনও তুমি ভুলভাল বকছো। তোমার বয়স 31 নয়, 80, বুঝলে? কিছুক্ষণ চুপ করে থেকে হে হে করে হাসল সে। তারপর আবার বোকা বোকা প্রশ্ন, তার দাঁত ব্যথাটা নেই তাহলে, তাই তো? আচ্ছা, তুমি কি একটু রোমান্টিক হতে পারো না প্লিজ, একটু হলেও? কাতর অনুরোধ দময়ন্তীর। শুভ্রজিৎকে যেন প্রশ্ন করা হয়েছে যার অ্যানুয়াল ইনকাম 1 কোটি, তার মান্থলির রোজগার কত, আর তাকে ট্যাক্সই বা কত দিতে হবে। মুখটা এমনই করে রইল শুভ্রজিৎ। দময়ন্তী কাছে সরে এসে বলল, আমার তো কত স্বপ্ন ছিল জানো। আমি একজন রোম্যান্টিক মানুষকে চেয়েছিলাম আমার হাজব্যান্ড হিসেবে। সবার বড়রা কত কি করে। তুমি কি গো, নতুন বউকে ইমপ্রেস করতে কিছু মন চায় না তোমার? ইমপ্রেস? শুভ্রজিৎ যেন আকাশ থেকে শক্ত জমিতে ধূপ করে পড়ল। মুখটা এমনই করে রেখেছে তখন। মাথা নাড়িয়ে দময়ন্তী বলল, ইমপ্রেস। ইমপ্রেস করতে যাব কেন? তুমি যদি ইমপ্রেসড না হতে তবে নিশ্চয়ই আমায় বিয়ে করতে না? ব্যাস, মানে বিয়েই তোমার কাছে দ্য এন্ড। এর পরের দিনগুলো তোমার ওয়াইফ তোমাকে কি চোখে দেখবে সেটা তোমার কাছে ম্যাটার করে না। কি চোখে দেখবে মানে? মানে একজন ভোগী পুরুষ যে শুধু ফিজিক্যাল হতে জানে, নাকি একজন রোম্যান্টিক পুরুষ যে শরীর ব্যতীত মনটাকেও চেনে? চোখ ঘুরিয়ে প্রশ্ন করেছিল দময়ন্তী। উত্তর যে নিরাশাজনক হবে জানাই ছিল, যদিও এলোও তাই। সে বলল, তবে তুমিই বলে দাও কি করতে হবে? আর কোনো উত্তর দেয়নি দময়ন্তী। বালিশ মাথায় গুঁজে শুয়ে পড়েছিল। তারপর আবার যেমন দিন হয় নিয়ম মতন রাত হয়, তাই হচ্ছিল দময়ন্তীর জীবনে। দময়ন্তী ভেবেই নিয়েছিল ওর কপালে প্রেমহীন রসকসবিহীন সূক্ষ্ম জীবনটাই বরাদ্দ করেছেন ঈশ্বর। এখানে কোনো বৈচিত্র্য কোনোদিনই আসবে না। সকালে উঠে শাশুড়ির সঙ্গে সঙ্গে রুটি তরকারি করো, খেতে দাও, রান্নাঘর গোছাও, দুপুরে রাঁধো বাড়ো, রাতে রাঁধো বাড়ো, গেলো ঘুমো,
এ জীবন থেকে আর কিছু আশাও করে না দময়ন্তী। বেশ একদম চুপচাপও হয়ে গেছে। শীতের গোলাপ গরমে যেমন গুম মেরে থাকে তেমন। যার যা পরিবেশ তা যদি না পায় তবে কিছু হলেও বদল তো হবে। তাই চনমনে ফুর্তিবাজ কাল্পনিক মেয়েটা ধীরে ধীরে শক্তপোক্ত বাস্তবিক হয়ে উঠেছিল। বাস্তবিক হওয়ার জন্য কি আর সবসময় খুব জোর ধাক্কা খাওয়ার দরকার পড়ে? একটা দুটো হোঁচটও তো যথেষ্ট হয় কিছু কিছু ক্ষেত্রে। শুভ্রজিৎ নেশা ভাঙ করে না, রকচটাও নয়, মেয়ে দেখে ল্যাংল্যাং করে না। কিন্তু শুভ্রজিৎ আবার দময়ন্তীরও নয়। যেমনটা চেয়েছিল দময়ন্তী তেমন তো একেবারেই নয়। কিন্তু ছেলেটা এলো না কেন এখনো? এটাই যে ভাবছে এই মুহূর্তে। আর যে ধৈর্য ধরতে পারছে না দময়ন্তী। রাত 1:30। কি হলো ওর? নাকটা জ্বলছে, চোখের পাতা ভিজে গেছে, খুব কান্না পাচ্ছে। কাঁদা ঠিক নয়, কিছু হয়নি শুভ্রজিতের, ঠিক আসবে। পায়চারি করতে করতে ওদের বেডরুম লাগোয়া ব্যালকনিতে এসে দাঁড়ালো দময়ন্তী। ঘরের আলো নিভিয়ে দিয়েছে, মোবাইলে বারবার দেখছে সময়। এখন আকাশের বুকে চাঁদটা পূর্ণ। আজ পূর্ণিমা নির্ঘাত, নইলে এত সাদা ছড়াছড়ি। উল্টো দিকের অ্যাপার্টমেন্টের লেখাগুলোও পড়া যাচ্ছে, ঝকঝকে লেখা তরুলতা অ্যাপার্টমেন্ট। কলকে গাছটা কেমন কোমর বেঁকিয়ে দাঁড়িয়ে, পাশ দিয়ে বেড়ে ওঠা ঝিরিঝিরি পাতার ডালটাকে মনে হচ্ছে কাঁখের শিশু। কুঁড়িগুলো বুজে আছে, কাল সকালে ফুটবে নিশ্চয়ই। হ্যাঁ ফুটবে, কাল ফুল ফুটবে, সূর্য উঠবে, ওপাশের অ্যাপার্টমেন্টে ওরা সবাই উঠবে। ঠিক তেমনই শুভ্রজিৎও ফিরবে, ঠিক ফিরবে। হাওয়াটা কেমন ভেজা ভেজা, পায়ের কাছে মশা কামড়াচ্ছিল। দময়ন্তী ঘরে ঢুকে ব্যালকনির দরজাটা বন্ধ করে দিল। সেদিনও এভাবে দাঁড়িয়েছিল ব্যালকনিতে। রাত তখন 12টা হবে। ল্যাপটপটা সবে বন্ধ করেছে সে। মুখ তুলে বলল, রাতে ওখানে না দাঁড়ানোই ভালো। কেন? প্রশ্ন করেছিল দময়ন্তী। কি দরকার? দোতলা ফ্ল্যাট, বেশি উঁচু তো নয়। যদি কেউ উঠে বসে থাকে বা ওঠার চেষ্টা করে। তুমি যতটা সাবধানী তার এক ছিটেও যদি রোমান্টিক হতে। দীর্ঘশ্বাস ফেলে বলেছিল দময়ন্তী। কিছুক্ষণ চুপ করে থেকে শুভ্রজিৎ বলল, অ্যাকচুয়াল রোমান্টিসিজমটা কি? জানি তোমার দ্বারা হবে না। ওগুলো বাই নেচার এক একজনের হয়, জোর করে কিছু হয় না। তা বুঝলাম, বাট কি হলে তোমার মনে হয় মানুষটা রোম্যান্টিক? সেরকমভাবে কি বলবো, বাট কেয়ার করা, একে অপরের মনের কথা না বলতে বোঝা, মাঝে মাঝে সারপ্রাইজিং কিছু, আর কি। চুপ করে গিয়েছিল শুভ্রজিৎ। বেশি কথা বাড়ায়নি দময়ন্তী। তাও তো গত সপ্তাহের কথা হবে। তারপর তো সব কিছু চলছিল যেমন চলে। কিন্তু এখনও যে এলো না ও। বেডরুম থেকে বেরিয়ে ডাইনিং হলে এসে কেমন যেন ধাঁধার মতন লাগছিল অন্ধকার ডাইনিং হলটাকে। যেন গিলে খেতে আসছে হলটা। সারা শরীর অবশ হয়ে আসছিল। দময়ন্তী কি এবার তমজিতের রুমে দরজাটা নক করবে? শুভ্রজিতের ছোট ভাই তমজিৎ কিছুদিন হলো টিসিএসে ঢুকেছে। সবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তমজিৎ। বৌদির কথা শোনে টোনে, ওকেই কি তবে ডাকবে? কিন্তু যখন রাত 10টা বেজে গেল অথচ শুভ্রজিৎ এলো না, তখন তো এদের কারোরই কোনো ভ্রুক্ষেপ ছিল না। শুভ্রজিতের মাকে যখন কাঁচুমাচু মুখে সে কথা বলল দময়ন্তী, উনি পাত্তাই দিলেন না। বললেন, ও 1-8 দিন দেরি হয়, কলকাতার রাস্তা, রোজ দিন কি আর এক সময়ে কেউ ঘরে ঢুকতে পারে? তারপর ওরা 10:15টার সময় টেবিল গুছিয়ে খেতে বসে গেল আর দময়ন্তীকেও বলল, খেয়ে নাও দময়ন্তী, সবাই মিলে লেট করে কি লাভ। তখনই কান্নাটা বুকের কাছে খোঁচা মেরেছিল। কি করে বলছেন উনি খাবার কথা? ছেলেটা যে এখনো ফিরল না। দময়ন্তী খায়নি। একবার শ্বশুরমশাইকে শুধু বলেছিল, আমার ফোনটা নট রিচেবল বলছে, তুমি একবার ট্রাই করবে বাবা? উনি খবরের কাগজে শব্দছক করছিলেন। কাগজ নামিয়ে রেখে বললেন, তোমার ফোনে যখন লাগেনি তখন কি আর আমার ফোনে লাগবে? তাও যখন বলছো একবার দেখি। মোবাইল কানে চেপে ঠোঁট উল্টে নির্লিপ্তভাবে বললে, না ওই এক। তারপর ধীর পায়ে নিজের ঘরে চলে এসেছে দময়ন্তী। রাত 11:30টায় সবিতা একা হাতেই সব রান্নার কাজ গুছিয়ে শুতে যাবার আগে দময়ন্তীর ঘরের পর্দা সরিয়ে একবার শুধু বলে গেলেন, চিন্তা করিস না, ও ঠিক চলে আসবে। কিছু বলতে পারেনি দময়ন্তী। ঘরে বসে দুলে গেছে চিন্তায়। 12টা বাজতে একবার তমজিতের ঘরের কাছে গিয়ে গলা নামিয়ে ডেকেছিল, তমজিৎ। দুবার ডাকতেই বেরিয়ে এলো তমজিৎ, গায়ে টি শার্টটা গলাতে গলাতে। ঘুম জড়ানো গলায় বলল, কি হলো বৌদি, তুমি ঘুমাওনি?
তোমার দাদা যে এখনো ফিরল না তমজিৎ, বড্ড টেনশন হচ্ছে। টেনশন নিও না বৌদি, এরকম দেরি কলকাতা শহরে কোনো ব্যাপার নয়। দেখো হয়তো জ্যামে ফেঁসে আছে। কিন্তু ফোনটা লাগছে না কেন বলো তো? চার্জ নেই হয়তো। কোন জ্যামে ফাঁসবেও? সল্ট লেক থেকে বেহালা আসতে কত সময় লাগতে পারে? আহা, অত কেন ভাবছো? তুমি এক কাজ করো, তুমি এখন ঘরে গিয়ে বিশ্রাম করো, ও ঠিক চলে আসবে। ও নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? কান্নাটাকে বুকে জাপটে ঘরে চলে এসেছিল দময়ন্তী। কিন্তু এখন প্রায় 1:45। এবার যে হাত পা হিম হয়ে যাচ্ছে দময়ন্তীর। একটা মানুষ দময়ন্তীর জীবন জুড়ে যে কবে ছড়িয়ে পড়ল তা সত্যিই জানে না দময়ন্তী। এখন মনে হচ্ছে শুভ্রজিতের কিছু হলে দময়ন্তী নিজেও শেষ হয়ে যাবে। বাঁচার মতন আর শক্তি থাকবে না দময়ন্তীর। হ্যাঁ, দময়ন্তী মরে যাবে শুভ্রজিতের কিছু হলে। কিন্তু মা বাবা, ওরা কি অপরাধ করলো? ওরা নিতে পারবে মেয়ে জামাইয়ের? না না, কী সব ভাবছে দময়ন্তী। শুভ্রজিৎ ফিরবে, ঠিক ফিরবে। ওর কিছু হবে না। কেন হবে? দময়ন্তী তো কারোর কোনো ক্ষতি করেনি, তবে কেন এমন হবে ওর সঙ্গে? দময়ন্তী যদি মরে যায় কিছু কি যাবে আসবে এই পৃথিবীর? না, কিছু যাবে আসবে না। সূর্য উঠবে, অস্ত যাবে, পূর্ণিমা অমাবস্যা আসবে পালা করে, জোয়ার ভাটা নদীর জলে রাশ টানবে, সব হবে যেমন হয়ে আসছে। শুধু শুভ্রজিৎ আর দময়ন্তী থাকবে না। সেই দুঃখ বইবে শুধু দময়ন্তীর মা আর বাবা। আহারে, কেন দময়ন্তী এই কষ্টটা দেবে ওদের? দময়ন্তীকে কষ্ট করে মানুষ করার এই কি সাজা? না, দময়ন্তী মরবে না। কিন্তু শুভ্রজিৎ যদি না। কলিং বেলটা বেজে উঠল ঠিক সেই সময়। বুকের ভিতরে জোরে একটা ধাক্কা দিল কলিং বেলের বৈদ্যুতিক ধ্বনি। পরিমরি করে দময়ন্তী ছুটল দরজা খুলতে। অন্ধকারে পায়ে জোরে আঘাত খেল সোফার পায়ে, তারপর হাঁটুতে ঠক্কর খেল টেবিলের কোনায়। দরজার উপর একরকম আছড়ে পড়েছিল দময়ন্তী। বুকটা ধরফর করছে, হাত কাঁপছে, শ্বাস পড়ছে ঘন ঘন। কিন্তু খোলার আগে একবার জিজ্ঞেস করল, কে? লাইট জ্বালার বুদ্ধিও হয়নি। দরজার ওপাশে কি পুলিশ খবর নিয়ে এসেছে শুভ্রজিতের? বা অন্য কেউ কি? ঘামতে ঘামতে দরজার ছিটকিনি ধরে বসে পড়েছিল দময়ন্তী। দরজার ওপাশ থেকে তখন গলাটা শুনতে পেল পরিষ্কার। এত রাত্রিরে ক্ষীণ থেকে ক্ষীণতর শব্দ জোরালো শোনায়, তাই দরজার ওপাশের গলাটাও শোনালো পরিষ্কার। খোলো, আমি। দরজাটা এক ঝটকায় খুলল দময়ন্তী। এ কি, লাইট জ্বালোনি? চাপা গলায় বলল শুভ্রজিৎ। তারপর বলল, থাক, জ্বালতে হবে না, আমি বরং গেটটা দিয়ে দিই। সিঁড়ির জানালা দিয়ে জ্যোৎস্নার আলো এসে পড়েছিল বলে তেমন ঘুটঘুটে অন্ধকার ছিল না। কোলাপসেবল গেটটা টেনে দরজার পাশে ঝোলানো চাবির গোছাটা হাতে নিয়ে তালা লাগিয়ে দিল শুভ্রজিৎ। রোজকার অভ্যাস, তাই চাবি পেতে অসুবিধা হলো না। অন্ধকারে পায়ে পায়ে ঘরে এলো দুজনে। দময়ন্তী স্থির চোখে চেয়ে আসতে বলল, এত দেরি? মিটিমিটি হাসছে শুভ্রজিৎ। মাথা নেড়ে বুক পকেট থেকে একটা লাল বাক্স বের করল। লাল ভেলভেটের লম্বাটে বাক্স। বুক পকেটের উপর থেকে উঁকি মারছিল বাক্সটা। বলল, এটা কি দেখো তো। কাঁপা হাতে বাক্সটা নিয়ে খুলল দময়ন্তী। ঝলমলিয়ে শুয়ে আছে একজোড়া নূপুর, ঝিরিঝিরি স্টোন বসানো। কদিন আগে এরকমই একটা নূপুরের কথা বলেছিল সুস্মিতাকে ফোনে। বহুদিনের শখ ছিল স্টোন বসানো নূপুর পরার, কিন্তু পাওয়া যাচ্ছিল না কোথাও। অনলাইনেও খুঁজেছে প্রচুর, কিন্তু ডিজাইন পছন্দ হয়নি। অবাক চোখে শুভ্রজিতের দিকে তাকিয়ে দময়ন্তী বলল, এ এ তুমি কোত্থেকে পেলে? আরে, কাজে কাজে খেয়াল থাকে না, এটাই হয়েছে মুশকিল। শার্টের বোতাম খুলতে খুলতে বলছে শুভ্রজিৎ, তোমার মুখ থেকে শুনেছিলাম ওই স্টোনের নূপুরের ব্যাপারটা। তা রোজই ভাবে একবার অফিস ফেরত দেখব, ওই ভুলে যাই। তা আজ ঠিক করেছিলাম কিনেই ছাড়বো। গোটা সল্টলেকের চত্বর পেলাম না। সেখান থেকে গেলাম গড়িয়াতে, সেখানেও নেই। তখন ভাবলাম একবার বউবাজারে গেলে কেমন হয়। শুনেছি ওই জায়গাটা গয়নাগাটির জায়গা। চলে এলাম তখন রাত প্রায় 9:15। দোকান প্রায় বন্ধ হবে হবে। আমি জোর করে টাকার লোভ দেখিয়ে দোকানে ঢুকি। তারপর বেছে বেছে এই নূপুরটা কিনলাম। এদিকে ফেরার সময় পড়লাম ফাঁপড়ে। কোথাও বোধহয় রাস্তায় জ্যাম ট্যাম হয়েছে, গাড়ি টাড়ি উল্টেছে মনে হয়। কিছুতেই কিছু পাই না। শেষে এটা ওটা করে ব্রেকিং জার্নি করতে করতে ফিরছি। তার জন্য এত দেরি? ওই যে কিছুই মেলে না। দাঁড়িয়ে থেকে থেকে একটা অটো কি বাসের দেখা মিলছে। রাস্তা পুরো ব্লক তো।
তা সেটা আমায় বলতে কি দোষ ছিল? গলা কাঁপছিল দময়ন্তীর। এবার মুচকি হাসছে শুভ্রজিৎ। বাড়িতে সবাইকে বলে দিয়েছি ফোনে, আর তোমাকে যাতে না বলে আমার দেরির কথা সে কথাও বলে দিয়েছিলাম সবাইকে। তারপর ফোনটা ফ্লাইট মোডে রেখে দিয়েছিলাম। তবে থেকে থেকে তমজিৎকে মেসেজ করেছি, তারপর আবার ফ্লাইট মোডে। শুভ্রজিৎ আবার হাসছে মুচকে। কেন? চোখ ফেটে জল বেরিয়ে আসছিল দময়ন্তীর। শুভ্রজিৎ বলল, ওই যে তুমি বলো রোম্যান্টিক হতে হলে মাঝে মাঝে সারপ্রাইজ দিতে হয়, তাই। শুভ্রজিতের কথা শেষ করতে দেওয়ার আগেই দময়ন্তী বাঘিনীর মতন ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। নুপুর জোড়া ছুঁড়ে ফেলেছে, তারপর কিল চর চালালো বুকে। গেঞ্জিটা টেনে বসে পড়েছে কাঁদতে কাঁদতে। ফরফর করে ছিঁড়ে গেল গেঞ্জি। মেঝেতে বসে ফুলে ফুলে কাঁদছে দময়ন্তী। শুভ্রজিতও বসে পড়েছে ওর পাশে। এ কি, এমন করে কেউ কাঁদে? কাঁদছো কেন? জড়ানো গলায় দময়ন্তী বলল, তুমি তুমি কেন কেন এমন বলবে? কেন এমন করলে বলো? আমি চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। কেন করলে এমন? শুভ্রজিৎ আস্তে আস্তে উঠে পড়ে এপাশ ওপাশ দেখে মেঝের এক কোণ থেকে নুপুর জোড়া তুলে নিয়ে এলো। তারপর দময়ন্তীর পাটা কোলের উপর রেখে আলতো হাতে পরিয়ে দিল স্টোন ঝোলানো নুপুর। ধীর স্বরে বলল, বিকজ আই লাভ মাই রোম্যান্টিক ওয়াইফ। দময়ন্তীর চোখের জল শুকিয়ে গেছে। শুভ্রজিতের দিকে চেয়ে রয়েছে ফেলফেলিয়ে। রোম্যান্টিক ওয়াইফ? ঘরে কোণে কোণে ছড়িয়ে যাচ্ছিল শব্দ দুটো, রোম্যান্টিক ওয়াইফ, রোম্যান্টিক ওয়াইফ। বাইরের জ্যোৎস্না জানালা ঠেলে ভিতরে ঢুকতে চাইছে। মিহি সাদা আলো ফ্যাকাশে করে দিচ্ছিল ঘরের মিশমিশে অন্ধকারটাকে। শব্দ দুটো তখনও ঘুরছে, ফিসফিস করে চলেছে, রোম্যান্টিক ওয়াইফ, রোম্যান্টিক ওয়াইফ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।